হ্যালো বন্ধুরা, সকালে ঝলমলে রোদে আর্মি ক্যাপ্টেন ফারিহা ইসলাম তার মা রোকসানা বেগমকে নিয়ে বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে স্কুটি করে যাচ্ছিল। তার বড় বোন নুসরাত জাহান এই শহরের জেলা প্রশাসক অর্থাৎ ডিসি ছিল। তার মায়ের মুখে আনন্দ আর গর্ব দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ রুকসানা বেগম একাই তার দুই মেয়েকে বড় করে এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন। বড় মেয়ে নুসরাত জাহানের কাজের চাপের কারণে বাড়ি আসার সময় খুব কমই হতো। যখন তাদের স্কুটি ঢাকার বাইরের দিকে মোড় নিল, তখন সামনের রাস্তার ওপরে একটি পুলিশ ব্যারিকেড লাগানো ছিল। জিপের বেন্টের ওপরে পা ছড়িয়ে গোফে তা দিয়ে বসেছিল ইন্সপেক্টর কামরুল হাসান। রাস্তায় দুজন কনস্টেবল রাকিব আর সোহেল লাঠি ঠকঠকিয়ে চলাফেরা করা লোকেদের থামিয়ে তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিল। ঠিক সেই সময় দূর থেকে ফারিহা ইসলাম তার পুরনো স্কুটি করে মাকে নিয়ে সেখানে আসছিল। তারা ব্যারিকেড পার হতে যাচ্ছিল, এমন সময় কামরুল হাসান জিপের বানের থেকে নেমে গর্জে উঠল, এই মেয়ে, স্কুটি সাইডে লাগা, কোথায় পালাচ্ছিস, এত তাড়াহুড়ো কিসের? ফারিহা ইসলাম শান্তভাবে স্কুটি থেকে নামলো। তার মুখে কোনো ভয় ছিল না। বলল, জি সাহেব, আমরা বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাচ্ছি। যদি কাগজ দেখতে চান, আমাদের কাছে সব কাগজপত্র আছে। কামরুল হাসান তার দিকে তাকিয়ে হেসে বলল, ও হো, বড় সাহসী মেয়ে দেখছি। আর তোর পেছনে এই বুড়িকে কোথা থেকে আসছো তোমরা? কনস্টেবল রাকিব হাসান হাসতে হাসতে বলল, স্যার, নিশ্চয়ই কোনো নাটক করছে, মুখটা দেখুন, বড় ভদ্র সাজার অভিনয় করছে। অন্য কনস্টেবল সোহেল আরও কদর্য ভঙ্গিতে বলল, স্যার, এই বুড়ি আর মেয়েটার চেহারাটাই দেখুন তো, চুরি চামারি মাস্টার লাগছে না? বুড়ি শব্দটা ফারিহা ইসলামের হৃদয়ে বেঁধে গেল। তার চোখ লাল হয়ে উঠল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, জিপ সামলে কথা বলুন, উনি আমার মা, আমাদের কাছে সব কাগজপত্র আছে, আপনি শুধু আপনার কাজ করুন। কারোর সম্পর্কে এমন কথা বলা পুলিশের মুখে শোভা পায় না। এই কথা শুনে ইন্সপেক্টর কামরুল হাসান রেগে আগুন হয়ে গেল। চিৎকার করে বলল, চুপ, তোর মতো মেয়ে এখন আমাদের শেখাবে কিভাবে কথা বলতে হয়? আইন শেখাবি আমাদের? ভালো করে জানা আছে কে ভদ্র কে নয়। বের কর কাগজপত্র। ফারিহা ইসলাম স্কুটির ডিগি থেকে লাইসেন্স আর কাগজপত্র বের করে কামরুল হাসানের হাতে দিল। সে কাগজগুলো না দেখেই আকাশে ছুঁড়ে ফেললো আর গর্জে উঠল, ওরে বোকা মেয়ে, নকল কাগজ দেখে আমাদের বোকা বানাতে চাইছিস? ভাবছিস সেভাবেই পালিয়ে যাবি? আমাদের সঙ্গে চালাকি করছিস? ফারিহা ইসলাম রাগ চেপে গেল না। সে বলল, স্যার, আমাদের চালান কেটে দিন, কিন্তু আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করবেন না। আপনি অনেকক্ষণ ধরে আমাদের সময় আর ধৈর্য দুটোই নষ্ট করছেন। এর চেয়ে চালান কেটে দিন, আমরা জরিমানা দিয়ে দেব। এই কথা শুনে ইন্সপেক্টর কামরুল হাসান এক পায়ে এগিয়ে এসে কোনো দ্বিধা না করে ফারিয়া ইসলামের মুখে এক চড় মারল। চড়ের শব্দ এত জোরে প্রতিধ্বনিত হলো যে পুরো রাস্তা নিস্তব্ধ হয়ে গেল। ফারিয়া ইসলাম মাথা দুলে উঠল, চোখে জল এসে গেল। একজন আর্মি অফিসার যে সীমান্তে শত্রুর গুলি খেয়ে বেঁচে এসেছে, আজ একজন শহরে থাকা পুলিশ পোশাক পরা গুন্ডাদের হাতে অপমানিত হচ্ছে। তার মা রুকসানা বেগম চিৎকার করে বললেন, ওরে, আমার মেয়েকে কেন মারলে তুমি? ভগবানকে তো ভয় করো। কামরুল হাসান ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, চুপ বুড়ি, বেশি কথা বলবি তো তোকেও ওর মতো চড় মারবো। কনস্টেবল রাকিব আর সোহেল দুজনেই শয়তানির হাসি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বড় তেজি মেয়ে ছিল, দেখো এখন সব তেজ মাটিতে। ফারিহা ইসলামের রক্ত ফুটতে লাগলো। তার হাত প্রায় উঠছিল চড়ের জবাব দিতে, কিন্তু সে থেমে গেল। জানতো যদি হাত তোলে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। তার চোখ আগুনের মতো জ্বলছিল, কিন্তু ঠোঁট শক্তভাবে বন্ধ ছিল। ইন্সপেক্টর কামরুল হাসান চেঁচিয়ে উঠল, এই দুজনকে জিপে ঢোকাও, থানায় নিয়ে চলো, সেখানে বোঝাবো আমরা পুলিশের পাওয়ার কাকে বলে। গুন্ডাদের মতো তিনজন পুলিশ তাদের ধাক্কা মেরে জিপে তুলতে লাগলো। রাস্তার ওপরে ভিড় জমে গেল। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করছিল, কিন্তু কারো সাহস এলো না এগিয়ে এসে কিছু বলার। সেই ভিড়ের মাঝে এক তরুণ সাইফুল চুপচাপ দাঁড়িয়ে পুরো ঘটনাটি ভিডিও করে নিচ্ছিল।
তার কোনো ধারণাই ছিল না যে সেই ভিডিও পরবর্তী সময়ে পুলিশের গুন্ডাগিরির বিরুদ্ধে এক ভয়াবহ ঝড় তুলে দেবে। জিপের ভেতরে ফারিহা ইসলাম তার মাকে বুকে জড়িয়ে বসেছিল। রুকসানা বেগম কাঁদছিলেন তার মেয়ের মুখে পড়া থাপ্পড়ের দাগ দেখে। ফারিহা ইসলামের চোখ আকাশের দিকে স্থির ছিল, মুখে নীরবতা ছিল কিন্তু মনে আগুন জ্বলছিল। সে জানতো এই অপমান সে চুপচাপ মেনে নেবে না। গুলশান থানায় পৌঁছতেই কামরুল হাসান গোফে তাও দিয়ে গর্জে উঠল, এই দুজনকে লকআপে পুরে দাও, সকালে সব দেমাগ বের করে দেব, তখন বুঝবে নিজেদের আসল জায়গা। কনস্টেবল রাকিব আর সোহেল ধাক্কা মেরে মা মেয়েকে এক লকআপ কুঠুরিতে বন্দি করলো। দরজা বন্ধ হতেই ঘরের দেয়াল তাদের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু এই পুলিশগুলোর জানা ছিল না যে বাইরে এমন এক ঝড় তৈরি হচ্ছে যা শুধু থানাকেই নয়, তাদের পুরো জীবনকেই উড়িয়ে দেবে। রুকসানা বেগম কাঁদতে কাঁদতে বললেন, বেটি, এরা আমাদের কোথায় বন্দি করে রেখেছে, এখন কি হবে? ফারিহা ইসলাম মাকে জড়িয়ে ধরল আর নিজের চোখেও জল ছিল কিন্তু কণ্ঠ লোহার মতো দৃঢ়তা। মা, তুমি চিন্তা করো না, আমি আছি না, অল্প কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। থানার কাছে এক চায়ের দোকানের ছেলে মাসুদ ছিল। সে প্রায়ই জেলা প্রশাসকের কার্যালয়ে চা পৌঁছে দিত। সে ফারিয়া ইসলামকে চিনে ফেলল। সে কেঁপে উঠল, ওরে, এ তো আর্মি ম্যাডাম, ডিসি সাহেবের ছোট বোন। কিন্তু ইন্সপেক্টরের ভয়ে সে কিছু বলতে পারল না, চুপচাপ সেখান থেকে সরে গেল। কিছুক্ষণ পর এক সাব ইন্সপেক্টর মতিউর মদের নেশায় বুঁদ হয়ে লকআপের কাছে এসে বোতাম দুলিয়ে বলল, এই কে তোমরা দুজন, বড় ভদ্র মুখ করে ঘুরছো, নিজের আসল নাম বলো। ফারিয়া ইসলাম তার দিকে ঘৃণায় তাকালো কিন্তু কিছু বলল না। মাতাল দারোগা কিছু অশ্লীল কথা বলে চলে গেল। ধীরে ধীরে রাত ঘন হতে লাগলো। লকআপের ভেতরে মশার ভনভন, স্যাঁতসেঁতে দেয়ালের গন্ধ আর ঘুটঘুটে গরমে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হলো। রুকসানা বেগমের হাঁপানির সমস্যা ছিল। সেই ঘরে তার শ্বাসকষ্ট শুরু হলো। তিনি জোরে জোরে হাঁপাতে লাগলেন। ফারিহা ইসলাম ভয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলো, কেউ আছেন? দরজা খুলুন, আমার মায়ের শরীর খারাপ হচ্ছে, দয়া করে ডাক্তার ডেকে আনুন। সে বারবার চিৎকার করলো কিন্তু তার কণ্ঠ থানার লোহা কোলাহলে হারিয়ে গেল। বাইরে থেকে এক সিপাহী চেঁচিয়ে বলল, চুপচাপ পড়ে থাক, নাটক করিস না, সকাল না হওয়া পর্যন্ত দরজা খুলবে না। পুরো রাত ফারিহা ইসলাম মায়ের মাথা কোলে নিয়ে বসে রইল, তার পিঠে হাত বুলিয়ে তাকে সাহস দিচ্ছিল। ভোর হতে হতে তার চোখ লাল হয়ে গেল কান্না আর অসহায়তার। ততক্ষণে জেলার কোনো বড় অফিসারই জানতো না যে এক আর্মি অফিসার এবং জেলার ডিসি নুসরাত জাহানের মা এক অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে আছেন। অন্যদিকে জেলা প্রশাসনের তোলপাড় শুরু হয়ে গেছে। নুসরাত জাহান সকাল থেকে তার মা বোনকে ফোন করছিলেন কিন্তু দুজনেরই ফোন বন্ধ পাচ্ছিলেন। তিনি ড্রাইভারকে বাড়ি পাঠালেন। তখন জানা গেল তারা সকালেই বেরিয়েছেন কিন্তু এখনো ফেরেননি। নুসরাত জাহানের বুক কেঁপে উঠল কোনো অঘটনের আশঙ্কায়, মন ভার হয়ে গেল। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় সাইফুল সেই ভিডিও আপলোড করে দিল। ভিডিওতে দেখা গেল পুলিশের গুন্ডাগিরি, মা মেয়েকে রাস্তায় প্রকাশ্যে অপমান করা হচ্ছে, গাড়িতে ঠেলে তোলা হচ্ছে। ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ ক্ষোভ ভরা মন্তব্য শুরু করলো। পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেল। সেই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে ঘুরে নুসরাত জাহানের পিএ আজিজুলের কাছে পৌঁছে গেল। সে ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে গেল, কাঁপা হাতে ডিসি ম্যাডামের কেবিনের দরজায় টোকা দিল। নুসরাত জাহান তখন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন। তিনি ইশারায় আজিজুলকে অপেক্ষা করতে বললেন কিন্তু তার চোখে ভয় দেখে মিটিং বন্ধ করে পাশে ডেকে বললেন, কি হয়েছে আজিজুল, সব ঠিক আছে তো? আজিজুল কাঁপা গলায় বলল, ম্যাডাম, একটা ভিডিও আছে। নুসরাত জাহান ফোন হাতে নিয়ে ভিডিওটা চালালেন। ভিডিও যত এগোতে লাগলো তার মুখের রং তত বদলাতে লাগলো। তার শান্ত চোখে প্রথমে এলো বিস্ময়, তারপর ক্রোধ আর শেষে এক ভয়ঙ্কর ঝড়ের মতো তেজ ফুটে উঠল। যখন তিনি ইন্সপেক্টর কামরুল হাসানকে তার ফৌজি বোন ফারিহা ইসলামের গালে থাপ্পড় মারতে দেখলেন তখন তার হাত কাঁপতে লাগলো। ফোনটি তার হাত থেকে পড়তে পড়তে বেঁচে গেল। তার মা, তার প্রিয় মা, যাকে তিনি কখনো বড় কণ্ঠেও কথা বলেননি, রাস্তার উপর দাঁড়িয়ে কাঁদছিলেন। আর তার প্রিয় বোন ফারিহা ইসলাম, যে দেশের গর্ব, তিনি রাস্তার ওপর নিঃস্ব দাঁড়িয়েছিলেন।
নুসরাত জাহানের চোখে অশ্রু এসে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলালেন। তিনি একজন জেলা প্রশাসক ছিলেন। এই সময় আবেগে ভেসে যাওয়ার কোনো অধিকার তার ছিল না। তার ভেতরের মেয়ে ও বোন কাঁদছে, কিন্তু ভেতরে এক চিতার আগুন জ্বলে উঠল। তিনি দাঁত চেপে ধরলেন। তার নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। তিনি মিটিংয়ে উপস্থিত অফিসারদের বললেন, এই মিটিং এখানেই শেষ, তোমরা সবাই চলে যাও। সবাই চলে যাওয়ার পর তিনি তার পিএকে বললেন, আজিজুল, খুঁজে বের করো এ কোন থানার অভিযোগ, আর আমার মা ও বোন এই মুহূর্তে কোথায় আছে। আমার প্রতি মিনিটের রেকর্ড লাগবে। তার কণ্ঠে যে শীতলতা আর ক্রোধ ছিল তা শুনে আজিজুলের দেহ কেঁপে উঠল। সে বুঝে নিল যে আজ ঢাকায় এমন এক ঝড় উঠতে চলেছে যে বহু মানুষের ইউনিফর্ম ও গদি উড়িয়ে নিয়ে যাবে। নুসরাত জাহান চেয়ারে বসলেন এবং ভাবতে লাগলেন, আমার মা, যিনি আমাদের লালন পালনে তার জীবন উৎসর্গ করেছেন, আর আমার বোন, যে দেশের জন্য জীবন ঝুঁকিতে ফেলে কাজ করে, তাদের সাথে এই ধরনের আচরণ। আজ এই শহরের ডিসি হিসেবে আমি ওদের এইসব ইউনিফর্ম পরা গুন্ডাদের বুঝিয়ে দেব। আজ ন্যায় প্রতিষ্ঠা হবে এবং এমনভাবে হবে যে তাদের আগামী প্রজন্ম তা স্মরণ করবে। থানার ভেতরের রাতটা এক ভয়ঙ্কর স্বপ্ন হয়ে কেটে গেল। ভোরের প্রথম কিরণ যখন লকআপের ছোট্ট জানলা দিয়ে ভেতরে এলো, তখন সেই আলো কোনো আশা নিয়ে নয়, বরং আরও বেশি অসহায়তা নিয়ে এলো। রুকসানা বেগমের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে। তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে এবং তিনি প্রায় অচেতন। ফারিয়া ইসলাম তার মাথা নিজের হাঁটুর ওপর রেখে বসে আছে। তার চোখ ফোলা ফোলা লাল হয়ে উঠেছে। পুরো এক রাত কেঁদে কাটিয়ে দেওয়ার পর কেউ এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। এক সিপাহী পাশ দিয়ে গেল। ফারিহা ইসলাম আরও সাহস জোগায়, ভাই সাহেব, দয়া করে একজন ডাক্তার ডাকুন, আমার মায়ের প্রাণ বিপদে আছে। সিপাহী তার দিকে তাকিয়ে বলল, আমরা অপরাধীদের জন্য ডাক্তার ডাকি না, যদি মারা যায় তো এক হিসেব কম। এই কথা ফারিয়া ইসলামের হৃদয়ে বিষাক্ত ছুরির মতো বিঁধে গেল। মনে হলো যেন তার আত্মার ওপর আঘাত আনা হয়েছে। তবুও তিনি চুপ রইলেন। তার চোখে এমন কান্না নেই, বরং এক ফৌজির ঠান্ডা রাগ জ্বলছে, যা যেন আগ্নেয়গিরির মতো ফাটার অপেক্ষায়। এই মুহূর্তে থানার বাইরের পরিবেশ বদলে যেতে লাগলো। ভাইরাল ভিডিও শুধু ঢাকা নয়, পুরো দেশে ছড়িয়ে পড়েছে। যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ লিখেছে, এটাই কি সিস্টেমের আসল চেহারা? যদি এটি ডিসির পরিবারের হয়, তাহলে সাধারণ মানুষের কি হয়ে থাকে? সংবাদ মাধ্যমগুলো খবর পেয়ে গেছে, রিপোর্টারদের গাড়ি গুলশান থানার বাইরে জড়ো হতে শুরু করেছে। কাউকে ভেতরে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু ক্যামেরা বাইরে থেকে সবকিছু ধারণ করে যাচ্ছিল। ইন্সপেক্টর কামরুল হাসান এই সব কিছুর থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। তিনি তার অফিসে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি দুই অবাধ্য মহিলাকে শাস্তি দিয়ে বড় গরিমা দেখিয়েছেন। ঠিক সেই মুহূর্তে তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনের নাম ঝলমল করে উঠল, অ্যাডিশনাল এসপি সাহেব। তিনি গর্ব করে ফোন ধরলেন, জয় বাংলা স্যার। অন্য পাশ থেকে অ্যাডিশনাল এসপির কণ্ঠ কাঁপা এবং বেশ ক্ষুব্ধ ছিল। কামরুল হাসান, তোমার থানায় গত রাতে কোনো বিশেষ কাউকে গ্রেফতার করা হয়েছে? ইন্সপেক্টর কামরুল হাসান বেকে খুদে উত্তর দিল, হ্যাঁ স্যার, দুই মহিলা গ্রেপ্তার হয়েছে। স্কুটিতে ঘুরছিল, সন্দেহ হলো লকআপে ঢুকিয়েছি, সব তেজ বের করে দেব। অ্যাডিশনাল এসপির কণ্ঠ নিমিষে বদলে গেল, তুমি কি করেছো? ওই দুই মহিলা আর কেউ নয়, এই জেলার ডিসি নুসরাত জাহানের মা এবং তার সেনাকর্মী বোন। তার ভিডিওটা পুরো দেশে ছড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে তুমি ডিসির পরিবার মানুষকে লকআপে ঢুকিয়ে দিয়েছো এবং তাদের সাথে অশোভন আচরণ করেছো, এমনভাবে যে তাদের মুখে থাপ্পড় মেরেছো। কোন অধিকার নিয়ে এত বড় সাহস? কোথায় পেলে তুমি? বিপর্যস্ত নির্বাক কামরুল হাসানের হাত থেকে ফোন প্রায় পড়ে গেল। তার মুখের রং নিমিষেই পাল্টে গেল, যেন কেউ তার সারা শরীরের রক্ত নিষ্কাশন করে ফেলেছে। ফাঁকা কণ্ঠে বলল, স্যার স্যার, আমরা জানতাম না, তারা কিছু বলেনি স্যার। স্যার, আমাদের ভুল হয়েছে, দয়া করে মাফ করে দিন স্যার। অ্যাডিশনাল এসপি চিৎকার করে উঠলেন, তোমাকে এখন মুখ্যমন্ত্রী আর চিফ সেক্রেটারির কাছে জবাব দিতে হবে। এখনই তাদের বাইরে বের করো, আর যদি তাদের কিছু হয় আমি তোমাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো। ফোন কেটে গেল।
কামরুল হাসানের মাথা ঘুরে গেল। সে পাগলের মতো চেয়ার থেকে লাফিয়ে উঠলো আর দৌড়ে গেল লকআপের দিকে। চাবি আনো, তাড়াতাড়ি দরজা খোলো। সিপাহী দৌড়ে গিয়ে চাবি নিয়ে এলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের দৃশ্য দেখে কামরুল হাসানের আত্মা কেঁপে উঠল। ফারিহা ইসলাম মাটিতে বসেছিল আর তার মায়ের নিথর দেহ, রুকসানা বেগম। কামরুল হাসান দৌড়ে গিয়ে হাত জোর করে কাঁদতে লাগলো, ম্যাডাম ম্যাডাম আমাদের মাফ করে দিন, আমরা সত্যিই জানতাম না আপনি কে, আপনি বললেন না কেন? ফারিহা ইসলাম কোনো উত্তর দিল না। মায়ের নাড়ি ছুঁয়ে দেখলো খুব ধীরে চলছে। সে এমন চোখে কামরুল হাসানের দিকে তাকালো যে তার গায়ে কাঁটা দিল। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। তার কণ্ঠে ছিল এক সেনার অগ্রাসন। ইন্সপেক্টর কাপা হাতে মোবাইল তুলে অ্যাম্বুলেন্স ফোন করলো। 5 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স গুলশান থানায় পৌঁছে গেল। রুকসানা বেগমকে স্ট্রেচারে শুইয়ে তোলা হলো। ফারিহা ইসলাম তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সে উঠলেন। যেই মাত্র তারা থানার বাইরে এলো, মিডিয়া ঘিরে ধরলো। ক্যামেরাম্যান ফ্ল্যাশ ঝলসে উঠল, প্রশ্নের বন্যা বয়ে গেল। ম্যাডাম, কি সত্যি পুলিশ আপনাকে মেরেছে আর সারা রাত হাজতে রেখেছে? আপনি কি ইচ্ছে করে নিজের পরিচয় লুকিয়েছিলেন? আপনি কি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ফারিহা ইসলাম কোনো উত্তর দিল না। তার চোখ কেবল মায়ের দিকে। সে শুধু বলল, আগে মাকে হাসপাতালে নিয়ে চলুন, বাকি কথা পরে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতেই রুকসানা বেগমের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সরাসরি আইসিইউতে নেওয়া হলো। ডাক্তার জানালেন তার শ্বাসকষ্ট ও মানসিক আঘাতে তীব্র অ্যাজমা অ্যাটাক হয়েছে। বয়সের কারণে অবস্থাটা গুরুতর। এই কথা শুনে এতক্ষণ পাথর হয়ে বসে থাকা ফারিহা ইসলাম ভেঙে পড়লেন। হাসপাতালের করিডোরের এক বেঞ্চে বসে সে কান্না চেপে রাখতে পারলেন না। তখনই পৌঁছলেন ডিসি নুসরাত। বোনকে সেই অবস্থায় দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। দুই বোন একে অপরকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন। নুসরাত জাহান কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, দি, এটা কিভাবে হলো? আমাকে ফোন করলি না কেন? ফারিহা ইসলাম কাঁদতে কাঁদতে বলল, দিদি, তারা আমাদের ফোন কেড়ে নিয়েছিল। আর মা, দিদি, যদি মায়ের কিছু হয় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নুসরাত জাহান বোনের চোখ মুছে দিতে দিতে বলল, মায়ের কিচ্ছু হবে না, আর যারা এটা করেছে তাদেরও কিচ্ছু হবে না, কারণ তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি এখনই শুরু হচ্ছে। কিছুক্ষণ পর অ্যাডিশনাল এসপি, ডিআইজি আর জেলার বড় বড় অফিসাররা হাসপাতালে এলেন। এসপি হাত জোর করে বললেন, ম্যাডাম, আমরা অত্যন্ত লজ্জিত। আপনার পরিচয় না চিনতে পারা আমাদের বড় ভুল ছিল। ইন্সপেক্টর, দারোগা, 2জন কনস্টেবল, সবাইকে আমরা সাসপেন্ড করেছি। এফআইআরও দায়ের করা হয়েছে। নুসরাত জাহান ঘুরে তাকিয়ে তাদের দিকে তাকালেন। তার চোখে জল নয়, ছিল জ্বলন্ত আগুন। এসপি সাহেব, এটা ভুল নয়, অপরাধ। আর পরিচয় জেনে সম্মান দেওয়া যদি আপনার সিস্টেমের অভ্যাস হয়, তবে এটা সিস্টেম নয়, দাসত্ব। আমার বোন নিজের পরিচয় গোপন রেখেছিল কারণ সে দেখতে চেয়েছিল সাধারণ মানুষকে আপনারা কেমন ব্যবহার করেন। আর আজ সে দেখে নিয়েছে মারধর, অপমান, অবহেলা আর মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। অ্যাডিশনাল এসপি মাথা নিচু করে বলল, আমাদের ভুল হয়েছে ম্যাডাম, দয়া করে মাফ করে দিন। নুসরাত জাহানের কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। মাফ চেয়ে আমার মা সুস্থ হয়ে যাবে? তোমরা সংস্কারের কথা বলছো, কিন্তু সংস্কার তখন হবে যখন বুঝবে যে পুলিশের শক্তি ইউনিফর্মে নয়, মানবিকতায়। ঠিক তখনই ডাক্তার এসে জানালেন, রুকসানা বেগমের অবস্থা এখন স্থিতিশীল, তবে কয়েকদিন আইসিইউতে রাখতে হবে। দুই বোন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হলো। নুসরাত জাহান নিজে মিডিয়ার সামনে এসে বললেন, হ্যাঁ, এটা সত্যি, গতরাতে আমার মা আর আমার বোনকে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। কিন্তু এই গল্প কেবল আমার নয়, এটা এই জেলার প্রত্যেক সাধারণ জীবনের গল্প, যারা প্রতিদিন থানায় অপমান আর অবহেলা সহ্য করে। তাই আজ আমি শুধু সেই পুলিশদের বিরুদ্ধে নয়, এই পচা সিস্টেমের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা দিচ্ছি। এখন থেকে জেলার পুরো পুলিশ বাহিনীকে মানবিকতা আর সংবেদনশীলতার প্রশিক্ষণ নিতে হবে। প্রত্যেক থানায় হঠাৎ পরিদর্শন হবে, আর সেখানে এমন অভিযোগ পাওয়া যাবে সেখানে শুধু সাসপেনশন নয়, সরাসরি বরখাস্ত করা হবে। পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। একজন ডিসি যিনি নিজের পরিবারের অপমানকে পুরো সিস্টেম বদলে দেওয়ার অস্ত্র বানিয়ে ফেলেছিলেন,
তিনি প্রমাণ করে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের আত্মবিশ্বাস আর মনোবলই যথেষ্ট। যেখানে দুর্নীতি সেখানে প্রত্যেক মানুষের রুখে দাঁড়ানো উচিত। সেই রাতে যখন নুসরাত আর ফারিয়া হাসপাতালে গেল তাদের মায়ের কাছে, তখন রুকসানা বেগমের চোখে গর্বের অশ্রু ছিল। তিনি তার 2 মেয়ের 2 হাত ধরে বললেন, একজন দেশকে রক্ষা করছে, আরেকজন জেলার দায়িত্ব বহন করছে, আর যেখানে তোমরা দুজন একসঙ্গে দাঁড়াবে সেখানে অন্যায়ের কোনো স্থান থাকবে না। এক মায়ের মধ্যে পুরো জেলার চিত্র বদলে গিয়েছিল। এই পুলিশ এখন মানুষের সেবায় কাজ করছে। প্রত্যেকটি কথা চিরন্তন সত্য। যদি আপনি সত্যের পথে ন্যায়ের জন্য একা লড়াইয়ে নেমে যান, আপনার সাহসই আপনাকে বিজয় এনে দেবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।